যদি এ এর বেতন বি এর চাইতে 25% কম হয়, তো বি এর বেতন এর চাইতে কত শতাংশ বেশি? এর চাইতে অর্থাৎ এ অপেক্ষা কত বেশি, তো সেটি আমাকে বের করতে হবে। তো এখানে আছে এ আর বি, এখানে বলেছে এ এর বেতন বি এর চাইতে 25% কম, তো বি এর চাইতে 25% কম, তো বি যদি 100 হয়, 100 টাকা, তো এর 25% কম অর্থাৎ 75 টাকার হবে এ। এখন বি এর বেতন চেয়েছে এর চাইতে, মানে এর অপেক্ষা, এ কে কেন্দ্র করে বি এর বেতনটা কত বেশি সেটা চেয়েছে। তো বি এর বেতন কত বেশি এ অপেক্ষা? 25 টাকা বেশি, ঠিক আছে। তো 75 টাকায় 25 টাকা বেশি, 100 টাকায় কত সেটা আমাকে বের করতে হবে। তো 75 টাকায় বেশি হচ্ছে 25, 100 টাকায় কত, 100 দিয়ে গুণ। তো এটি 25 এর সঙ্গে এটা কাটলে 3, তো 100 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 33 পূর্ণ 33 3 99 1, তো 33 পূর্ণ 1/3%, এত পার্সেন্ট বেশি, ঠিক আছে। যদি নর্মাল পদ্ধতিতে করি তো আমরা এরকম লিখতে পারি 75 টাকায় বেশি হচ্ছে 25 টাকা, 1 টাকায় বেশি হচ্ছে 25 ডিভাইডেড বাই 75, তো 100 টাকাতে বেশি 25 ডিভাইডেড বাই 75 ইন্টু 100, তো কাটলে হবে 3, 100/3 সমান হচ্ছে 33 পূর্ণ 1/3%। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুব সিম্পল। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরেরটি হলো, যদি ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, রম্বস, সামান্তরিক প্রভৃতির বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, এই প্রশ্নটা একটু মনে রাখা প্রয়োজন, ঠিক আছে। যদি ত্রিভুজের 3টি বাহুই x% বাড়ে বা 10% বাড়ে, একই, ঠিক আছে। আয়তক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, তো দৈর্ঘ্য এবং প্রস্থ দুটিই যদি 10% বাড়ে বা দুটি যদি x% বাড়ে, তাহলে কি হবে? বর্গক্ষেত্রে সব বাহুগুলি সমান, অর্থাৎ বর্গক্ষেত্রে বাহু যদি x% বাড়ে বা 10% বাড়ে। বৃত্তের ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রে হবে ব্যাসার্ধ যদি 10%, 20%, 30% বাড়ে। রম্বসের ক্ষেত্রে বাহু প্রত্যেকটি, সামান্তরিকের ক্ষেত্রেও যদি প্রত্যেকটি বাহু 10% বাড়ে, ঠিক আছে। তো যদি এই জিনিসগুলো দ্বিমাত্রিক, এই দ্বিমাত্রিক জিনিসগুলো যদি বাহু 10% বাড়ে, তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে? বা আমরা প্রথমে যদি x% বাড়ে সেটা দেখে নাও, ঠিক আছে। যদি x% বাড়ে তাহলে কি ফর্মুলা হচ্ছে? x% যদি বাড়ে তো ফর্মুলা হচ্ছে 2x প্লাস 2x+x² / 100%, এটি হবে ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাতে বসাবো। এবার x এর মান কি না, এখানে য পার্সেন্ট বলবে সেটি, এখানে 10% বলা আছে, তো x এর মান হচ্ছে 10। যদি আমরা এখানে বসাই তো 2 × 10 প্লাস উপরে হবে x² অর্থাৎ 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার অর্থাৎ 10 × 10 ডিভাইডেড বাই 100%। তো এখানে পাবো 20 প্লাস 10 এর সঙ্গে এটা কাটলে 10, 10 এর সঙ্গে উপরটা কেটে যাবে, তো হবে 1, ঠিক আছে। কিছু থাকছে না অর্থাৎ 1, তো এত পার্সেন্ট অর্থাৎ 21%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে, ঠিক আছে। 20% হলে x এর মান 20 হতো। যাই হোক না কেন, জাস্ট ফর্মুলাটা হচ্ছে এটা, 2x + x² ডিভাইডেড বাই 100 যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, বাহু বৃদ্ধি পায়, তো এখানে হবে প্লাস। যাব আমরা নেক্সট প্রশ্নে। আবারও একই আছে, যদি ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, রম্বস, সামান্তরিক প্রভৃতির বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে। যদি আবার এরকম দেওয়া থাকে ত্রিভুজ এর প্রত্যেকটি বাহু, ঠিক আছে, আয়তক্ষেত্র যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, তো দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, এবং দৈর্ঘ্য আলাদা কিছু বৃদ্ধি পেয়েছে, প্রস্থ আলাদা কিছু বৃদ্ধি পেয়েছে, তাহলে ফর্মুলা এটা হবে না, ঠিক আছে। যদি দুটি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি 10% বা দুটি x% বৃদ্ধি পায় তাহলে কি হবে? ঠিক আছে, দুটির ক্ষেত্রেই যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে কি হবে? তাহলে সিম্পল আগের ফর্মুলাটি হবে জাস্ট মাইনাস হয়ে যাবে, -x² / 100%, ঠিক আছে। আগেরটি বৃদ্ধি পেয়েছিল বলে প্লাস হয়েছিল মিডিলে, এখানে হ্রাস পেয়েছে তাই মাইনাস হয়ে যাবে। এবার যদি 10% হিসেবে দেখি, 10% হিসেবে যদি দেখি তাহলে কি হবে না, 2 × 10 মাইনাস 10 × 10 ডিভাইডেড বাই 100%, তো এখানে পাবো 20 মাইনাস 1% সমান হবে 19%। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 19%, হ্রাস পাবে 19%, ঠিক আছে। তো মনে রাখা প্রয়োজন এটি, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% ও প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, আগেই বললাম যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দুটি একই পার্সেন্ট বৃদ্ধি পেত তাহলে আগে ফর্মুলাটি আমরা বসিয়ে দিতাম, ঠিক আছে। কিন্তু এখানে দৈর্ঘ্য আলাদা বৃদ্ধি পেয়েছে, প্রস্থ আলাদা বৃদ্ধি পেয়েছে, তাহলে যে ফর্মুলাটি হয় বা যেটি করতে হবে আমাদেরকে সেটি হবে এরকম,
এটাকে প্রথমটি যদি আমরা x ধরে নিই আর দ্বিতীয়টি y%, তাহলে হবে x প্লাস y প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, যেহেতু পরপর দুবার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এখানে দুটির মান প্লাস থাকবে, x এর মানও প্লাস এবং y এর মানও প্লাস থাকবে। তো এখানে x হচ্ছে 15% আর y হচ্ছে 5%, মান বসাবো 15 প্লাস 5 প্লাস উপরে হবে 15 ইন্টু 5 ডিভাইডেড বাই 100%। তো আমরা এখান থেকে পাবো 20 প্লাস এখানে যদি কাটি আমরা 5 দিয়ে এটাকে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, তো 3 এর 4, 3/4। ঠিক আছে, বা যদি আমরা এটাকে 3/4 কে যদি দশমিকে নিয়ে আসি, তো প্রথমে দশমিক চলে আসবে 30, 7.5। ঠিক আছে, এটা আসছে 7.5, তো এখানে লিখতে পারি 0.75। তো আমরা এখানে টোটাল পাবো 20.75%। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি দৈর্ঘ্য 15% আর প্রস্থ 5% বৃদ্ধি পায়, তাহলে মোট 20.5% বৃদ্ধি পাবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, ইহাতে মোটের উপর কি পরিবর্তন হচ্ছে? দেখো বন্ধুরা, এরকম ধরনের প্রশ্ন আমি 25% আগে করালাম। ঠিক আছে, একবার বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাওয়া কিংবা একবার হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পাওয়া, যদি একই না হয়, একই হলে ফর্মুলাটা খুবই সিম্পল। ঠিক আছে, সবসময় হ্রাস পাবে, একই হলে হ্রাস পাবে, ফর্মুলা হবে x স্কয়ার ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, x এর মান হবে সেই পার্সেন্টেজটি। যদি একই না হতো, ঠিক আছে, একটি ওটা আলাদা, দুটি যদি আলাদা হতো, তাহলে হতো কি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, বারবার আমি ফর্মুলা লিখছি এই কারণে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, দেখতে দেখতে যেন মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু একই আছে এবং হ্রাস বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, এটি করব, হ্রাস পাবে সব সময়, অর্থাৎ 20 × 20 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য কেটে দেবো, থাকছে 4, 2 2 4%, তো 4% হ্রাস পাবে। ঠিক আছে, এখানে সরি বন্ধুরা, এখানে দুটি প্লাস হবে না, যেটি বৃদ্ধি পাবে সেটি প্লাস আর যেটি বৃদ্ধি পাবে সেটা মাইনাস হবে। ঠিক আছে, আর এটিও মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস মাইনাস এই দুটিতে থাকবে, তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাসই আসবে, তো এটি মাইনাস হয়ে যাবে, এটিও মাইনাস হয়ে যাবে। জাস্ট এক্স এর মান প্লাস থাকবে, যেটি বৃদ্ধি পেয়েছে সেটি প্লাস থাকবে আর বাকি দুটি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এখানে বসাই এইভাবে, তাহলে দেখো কি হয়, এক্স এর মান 20 বৃদ্ধি পেয়েছে, -20 প্লাস মাইনাস 20 × 20 ডিভাইডেড বাই 100%। তো প্লাস 20 আর -20 কেটে যাবে, থাকবে মাইনাস, আর উপরে দুটো শূন্যের জন্য নিচে দুটো শূন্য কেটে যাবে, থাকছে উপরে 2 2 4%। তো -4% অর্থাৎ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, মাইনাস যখন আসছে মানে হ্রাস পাচ্ছে, তো 4% হ্রাস পাবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, প্রথম সংখ্যার 48% হলো দ্বিতীয় সংখ্যার 60%, তো সংখ্যা দুটির অনুপাত কত? ঠিক আছে, তো সংখ্যা দুটি আমরা যদি ধরে নিই এ আর বি দুটি সংখ্যা, ঠিক আছে, এ আর বি দুটি সংখ্যা, তো প্রথম সংখ্যার 48% অর্থাৎ এর 48% অর্থাৎ 48/100 সমান কি না দ্বিতীয় সংখ্যা 60% অর্থাৎ দ্বিতীয় সংখ্যা বি এর 60%, বি ইন্টু 60/100। ঠিক আছে, এই দুটি সমান, আমাকে এ ইজ টু বি আনতে হবে, তো নিচের 100 100 কাটবে। এবার বি যদি আমি এর নিচে আনি, তো এ ডিভাইডেড বাই বি সমান বি এখানে আছে অর্থাৎ উপরে যাবে, বি এর সঙ্গে যেটি গুণ হয়েছে 60 উপরে, আর 48 এর সঙ্গে যেটি গুণ হয়েছে এর সঙ্গে সেটা আসবে নিচে, এ পাশে আসলে নিচে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে 48। যদি কাটি 12 দিয়ে কাটলে 5, এটা 12 দিয়ে কাটলে 12 4, তো a বাই b সমান 5/4, তো a অনুপাত b সমান হবে 5:4 হবে 5:4। খুবই সিম্পল। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি সংখ্যার 75% এর সঙ্গে 75 যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে সমান হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, সংখ্যাটি কত আমাকে বের করতে হবে। সেই সংখ্যার 75% এর সঙ্গে আবার 75 যোগ করছি, যোগ করলে কি হচ্ছে না সংখ্যাটি পাচ্ছি, তো আমরা সংখ্যাটি ধরে নেব x, সংখ্যাটি সমান x। এখন x এর 75% অর্থাৎ x ইন্টু 75/100, এর সঙ্গে 75 যোগ করলে, তো এর সঙ্গে যোগ করে দেবো 75, যোগ করলে আমরা কি পাবো না সংখ্যাটি পাই অর্থাৎ x। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, সংখ্যাটি কত পেয়ে যাব। ঠিক আছে, তো এখানটায় আমরা যদি দেখি, তো এখানে পাচ্ছি 75x, যদি কেটে দিই তো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। ঠিক আছে, তো 3x ডিভাইডেড বাই 4, যদি এটি এদিকে নিয়ে আসি তো -x
সমান 75 ওদিকে নিয়ে গেলে -75 সমান, বা এটা লসাগু করলে 4, তো উপরে পাবো 3x - 4x ইকুয়াল টু -75 সমান 4x থেকে 3x বাদ দিলে -x থাকছে ইকুয়াল টু এই 75 এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা গুণ হয়ে গেলে 75 150 300, তো -300, তো মাইনাস মাইনাস তুলে দিলে x সমান 300, তো এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সংখ্যাটি হবে 300। 300 75% সঙ্গে 75 যোগ করলে 300 পাই। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ বি সি এর বেতনের অনুপাত 2:3:5, বি ও সি এর মোট একত্রে 8,000 টাকা। সি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত বেশি, ঠিক আছে। তো এখানে এ বি আর সি আছে, এদের বেতনের অনুপাত দেখো 2:3:5, ঠিক আছে। 2:3:5 এদের বেতনের অনুপাত। বিসি একত্রে 8,000 টাকা, তো এই বিসি একত্রে কত 8,000 টাকা। এগুলোকে যদি আমরা ইউনিটে ধরি বা এক্স ধরি, এর বেতন হচ্ছে 2x, বি এর বেতন হচ্ছে 3x, আর সি এর বেতন যদি আমরা 5x ধরি, তো এই দুটি যদি যোগ করি তো হিসাবে হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা এর বেতন কত সেটা পেয়ে যাব। তো টোটাল হচ্ছে বি আর সি যোগ করলে হচ্ছে 8x, 8x সমান হচ্ছে 8,000 টাকা। তো x সমান কত হবে না 8,000 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 1000 টাকা, ঠিক আছে। x সমান যদি 1000 টাকা হয় তাহলে এর বেতন কত হচ্ছে 2 × 1000 অর্থাৎ 2000 টাকা। বি এর বেতন কত হচ্ছে 3 × 1000 অর্থাৎ 3000 টাকা, আর সি এর বেতন হচ্ছে 5000 টাকা। এখন বলেছে সি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত বেশি, এ এর থেকে কত বেশি, এর থেকে কত বেশি, তখন এর থেকে হচ্ছে সি 4000 টাকা বেশি, ঠিক আছে। তো 2000 টাকায় 4000 টাকা বেশি, 100 টাকায় কত বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। 100 টাকায় শতকরা কত বেশি এর বেতন থেকে সেটি আমাকে বের করতে হবে। তো 2000 এতে বেশি হচ্ছে 4000, শতকরা 100% বেশি হয়ে যাবে, ঠিক আছে। এখানে ইনটু 100, তো উপরে তিনটের সঙ্গে নিতে 3টে শূন্য কাটবো, 2 এর সঙ্গে এটা কাটে 2 সমান 200%। তো এর বেতন থেকে 200% বেশি। দেখো বন্ধুরা এর 200% কত হয় 4000 টাকা, 4000 টাকা বেশি। তো এর থেকে 200% বেতন বেশি অর্থাৎ 4000 টাকা বেতন বেশি। বন্ধুরা এই ছিল কিছু প্রশ্ন। আশা করছি পার্সেন্টেজের যেসব অঙ্কগুলো আমি করালাম তোমাদের অনেক উপকারে আসবে। আর বলবো তোমাদেরকে তোমরা নোট ডাউন করে নাও প্রত্যেকটি ফর্মুলা, এবং সেই ফর্মুলায় যেসব প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে প্র্যাকটিস করো। আশা করছি পরীক্ষাতে অবশ্যই ভালো ফল পাবে। ধন্যবাদ।